সুপ্রিয় শ্রোতা, যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। স্টুডিও ঘুরতে সময়টা বলে দিচ্ছে 3:32 আমি মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী আজ আপনার সাথে আপনার সামনে উপস্থিত আছি। যে কারণে উপস্থিত আছি সেই কারণটা একটু হলো স্ট্রেংথেনিং অ্যাক্সেস টু মাল্টিসেক্টরাল পাবলিক সার্ভিসেস ফর জিবিভি সার্ভাইভার্স ইন বাংলাদেশ এই প্রকল্পের আওতায় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে রেডিও মুক্তির পরিবেশনায় আমাদের আজকের স্পেশাল রেডিও লাইভ টক শো, যার শিরোনাম নির্ধারিত হয়েছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই আছি একসাথে। আয়োজনে আস্থা প্রকল্প, গণ উন্নয়ন কেন্দ্র, বগুড়া। সুপ্রিয় শ্রোতা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন দুটো মাধ্যমে, সরাসরি 99.2 FM এ এবং আরেকটি মাধ্যম হলো www.facebook.com/rmfm99.2 যে পেজ আছে সেই পেজে লাইভ চলছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটি স্ট্যাটাস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই আছি একসাথে। স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন কিছু বিশেষ বিশেষ মানুষ। আমি অল্প করে তাদের একটু পরিচয় বলে দিচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শরীফুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, বগুড়া। উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া। আমার সাথে আছেন মোসাম্মদ রোজিনা আক্তার, সাব ইন্সপেক্টর ও ইনচার্জ, নারী ও শিশু হেল্প ডেস্ক, বগুড়া সদর থানা, বগুড়া। আমাদের সাথে সুদূর না, আসলে খুব কাছেই যদিও, বাট তারপরও ঢাকা থেকে আমাদের সাথে স্ট্রিমইয়ার্ডে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন খালেদা খানম, টিম লিডার, আস্থা প্রকল্প, আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা। আমাদের সাথে আছেন মাসুদা ইসলাম, জেলা প্রতিনিধি, ইউএনএফপিএ, বগুড়া। আমাদের সাথে আছেন মোখলেসুর রহমান পিন্টু, প্রকল্প সমন্বয়কারী, আস্থা প্রকল্প, গণ উন্নয়ন কেন্দ্র, বগুড়া। একটা বিশেষ জানামানা টিম নিয়ে আমরা আজকে বসেছি। আমাদের আরো একবার জানিয়ে দেওয়া উচিত আমাদের আজকের টক শো এর শিরোনাম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই আছি একসাথে। এই বিষয়টা নিয়ে শুধু আজ নয়, 2000 শতাব্দী যখন থেকে পড়েছে তখন থেকে আমাদের প্রত্যেকের একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য। কিন্তু কতটা পেরেছি, কতটুকু অর্জিত হয়েছে এই কাজ, যে আমরা নারীর প্রতি সহিংসতা দমন করতে পেরেছি, জানি না। যখনই আমরা কোনো রিসার্চ করতে যাই তখন নতুন ভাবে অনেক ঘটনা আসে, যেখানে মনে হয় যে না, আমরা মনে হয় পারছি না। আবার যখন দেখি যে না, পারছি, তবে সেটা ধীর গতিতে, বাট পারছি তো। কিন্তু আজ আমাদের যে বিষয়বস্তু, সেখানে অনেক নতুন কিছু জিনিস খোলাসা হবে। যেমন গ্রাম থেকে শহরে কিংবা মফস্বল থেকে মেগা সিটি, যেখানেই বলে না কেন, নারীর প্রতি সহিংসতা কিন্তু থেমে নেই। এই আমাদের আজকের আলোচনার মাধ্যমে যে জিনিসটা হবে সেটা হলো যে কিভাবে একজন নারী যদি তার প্রতি সহিংসতা হয়, সে কিভাবে আসলে আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে বা অন্য কোন কোন উপায়ে সে আসলে বিচার পাবে বা বিচার চাইবে, বা সে আসলে একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে, সে আসলে ন্যায় বিচার কোথায় পাবে, এই সব কিছু আজকে আলোচনা হবে। তার মধ্যে আমি একটু বলে দিই যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মাল্টিসেক্টরাল সেবাসমূহ এবং আস্থা প্রকল্পের নানান কার্যক্রম তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন মাল্টিসেক্টরাল সুশীল সমাজ সংগঠন ও গণমাধ্যম কর্মীদের কাছেও একটা আস্থা প্রকল্পের কার্যক্রমকে তুলে ধরতে সাহায্য করবে এবং লিগ্যাল এইড, জেলা পুলিশ ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন মাল্টিসেক্টরাল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় ও নেটওয়ার্ক দৃঢ় করতে ভূমিকা রাখবে আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের আজকের আলোচনা আপনারা শুনবেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি, মানে শুরুই করিনি, অনেকে আমাদের সাথে যোগ হয়ে গেছেন। আমি বলতে চাচ্ছি যে যারা আমার সাথে যুক্ত আছেন, স্টুডিওতে নয়, স্টুডিওর বাইরে যে যেখান থেকে আমাকে শুনছেন, তাদেরকে বলছি আপনি আমাকে SMS করতে পারেন। RM স্পেস আপনার নাম, লোকেশন, কথাবার্তাগুলো লিখবেন, পাঠিয়ে দিবেন 22323 এই নাম্বারে, www.facebook.com/rmfm99.2 যে পেজ আছে, সেই পেজে যে লাইভটি চলছে, সেই লাইভের নিচে আপনি আপনার কমেন্টগুলো করতে পারেন, অথবা 99.2 সরাসরি আপনি শুনতেও পারেন। ওকে, আমরা এখন যে কথাটি বলবো
সেটা হলো সহিংসতার বিরুদ্ধে যথেষ্ট কথা বলা এখন শীর্ষে। এটি সমস্ত সমাজে কিভাবে ব্যাপক সহিংসতা রয়েছে তার বহিঃপ্রকাশ। সুতরাং যেন সহিংসতা না ঘটে বা তা ঘটার কারণগুলি কি ব্যাহত করতে হবে। এটা অনুমানের জন্য যথেষ্ট যে সহিংসতা আজ অনুমোদিত বা এই প্রতিকার থেকে আমরা আরো দূরে সরে যাচ্ছি। সংকটের সময় সহিংসতা বন্ধ করতে যথেষ্টভাবে এর সম্পূর্ণ মাত্রা বিবেচনা করতে হবে এবং আমাদের সাধ্যমতো সমস্ত কিছুই করতে হবে। যথেষ্ট এই একটি শব্দই বিশ্বের সহিংসতা বন্ধে রূপান্তর হতে পারে। বাহ, চমৎকার। যথেষ্ট। হ্যাঁ, আমরা একটু যথেষ্ট শব্দ থেকে সরে আসতে চাই। আচ্ছা, আমাদের সাথে যিনি এই মুহূর্তে আছেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, আমরা সবাই আছি একসাথে এই অনুষ্ঠানে। আমাদের সাথে ঢাকা থেকে যিনি আছেন, আমরা একটু তার সাথে অল্প একটু কথা বলে নিই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? খালেদা খানম। জি, আপনার ইয়ারফোন, যদি আপনি ইয়ারফোনে কথা বলেন একটু কাছে আসবেন যাতে আরো স্পষ্টভাবে শোনা যায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আপনাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। আমাদের সাথে আছেন খালেদা খানম, টিম লিডার, আস্থা প্রকল্প, আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা। একদম শুরুতে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি খালেদা খানমের কাছ থেকে, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, খালেদা খানম, সর্বপ্রথমে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আস্থা প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এবং এই প্রকল্পটি নারী শিশুর সহিংসতা প্রতিরোধে ও সারা কিভাবে কাজ করছে? ধন্যবাদ। আমি রেডিও মুক্তিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি নারী নির্যাতন পক্ষের সাথে থাকার জন্য, এবং নারী প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই যে আছি একসাথে, এটাতে ওনারাও যে একাত্মতা ঘোষণা করেছেন, এই জন্য প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আস্থা প্রকল্প আপনারা জানেন যে এটি মূলত কাজ করছে আমরা বিভিন্ন বিষয়ের উপরে। যেহেতু আমি বলেছি, আপনি বলেছেন নারী প্রতি সহিংসতা, এটা মূলত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধী কাজ করছে। সো এই প্রকল্পটি মূলত আপনারা জানেন যে আমরা ইউনিপি এর কারিগরি সহায়তা এবং নেদারল্যান্ড এমবেসির আর্থিক সহায়তায় আমরা আসলে আইন ও সালিশ কেন্দ্রে এই প্রকল্পটি বাস্তবায়ন করছি 4টা জেলায়, এবং এই 4টা জেলার মধ্যে একটি জেলা হলো বগুড়া, এবং সে সমস্ত জেলাগুলোকে নেওয়া হয়েছে যে সমস্ত জেলায় আসলে খুবই সিস্টেমেটিক্যালি দেখা গেছে যে নারীর প্রতি সহিংসতার মাত্রাটা কিছুটা হলেও বেশি। তো এই 4টা জেলার মধ্যে আপনার ওখানে আজান হচ্ছে, আমরা আপনাকে 2 মিনিট বিরতি দিচ্ছি, কারণ আপনার কথাগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে, যেমন আমার কাছে তেমন আমার কাছে। জি, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে যাব জাস্ট 2 মিনিটের পরে, এবং এই 2 মিনিটে আমরা ছোট্ট করে আরো একজনের কাছ থেকে শুনে আসবো। 2 মিনিট না, 5 মিনিট শুনে আসবো। 5 মিনিট বরাদ্দ থাকবে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব শরীফুল ইসলামের কাছে। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, সুস্থ আছি করোনাকালীন এই মুহূর্তে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে বর্তমানে লিগ্যাল এইড অফিসের কি কি সেবা চালু আছে এবং সেবা গ্রহণের প্রক্রিয়া সমূহ কি কি? ধন্যবাদ। আসলে আজকের যে টপিক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই আছি একসাথে, এবং আপনিও জানতে চেয়েছেন যে আসলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে। জি, তো প্রতিরোধ এবং প্রতিকার দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আসলে প্রতিরোধটা প্রথমে তৈরি করার জন্য আমাদের সবাইকেই দায়িত্ব সচেতন হতে হবে। আমরা সবাই সাধারণত চেষ্টা করি অধিকার সচেতন হওয়ার জন্য, এবং আমি মনে করি অধিকার সচেতন হওয়াটাই একদিক থেকে বেশি করে আমাদের মধ্যে বিবাদ তৈরি করে। আমরা যদি দায়িত্ব সচেতন হতাম তাহলে হয়তোবা বিবাদ আরো কমে যেত। তো আমরা সেই অধিকার সচেতন বা দায়িত্ব সচেতন করার জন্য বা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা লিগ্যাল এইডের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের উঠান বৈঠক, গণশুনানি, স্কুল ডিবেটিং, স্কুল লিগ্যাল এইড বা আইন সচেতনতা এবং অধিকার সচেতনতা, দায়িত্ব সচেতনতা বিষয় নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করি। তো এটা একটা বিষয়। তো আমি আপনার পরবর্তী ধাপে যাওয়ার আগে যদি বলতে চাই যে আসলে লিগ্যাল এইডটা কি। আসলে মানুষ প্রশ্ন আসতেই পারে যে লিগ্যাল এইড কি জিনিস। আসলে লিগ্যাল এইড হচ্ছে এটা সরকারি একটা
সেবামূলক কার্যক্রম, যে সেবামূলক কার্যক্রমটা প্রতিটা জেলায় একজন সিনিয়র সহকারী জজ লেভেলের অফিসারকে দিয়ে পরিচালিত হয়। এবং এই সেবার মধ্যে রয়েছে প্রথমত আইনি পরামর্শ গ্রহণ, বিনামূল্যে আইনি পরামর্শ। দ্বিতীয়ত রয়েছে হচ্ছে যে আপোষযোগ্য ফৌজদারি বিরোধ, যে কোনো পারিবারিক বিরোধ এবং দেওয়ানি বিরোধের আপোষ মীমাংসার মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে একটা আপোষমূলক কার্যক্রম পরিচালনা করা। আচ্ছা, আরেকটি কাজ হচ্ছে যে যারা অসহায়, দরিদ্র, আর্থিকভাবে নিষ্পেষিত, যারা আর্থিক সচ্ছলতার অভাবে বা আর্থিক সংকটের কারণেই শুধুমাত্র তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারেন না, এই জাতীয় লোকজনের পক্ষে আইনজীবী নিয়োগ করে দিয়ে তাদের পক্ষে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি লড়াই পরিচালনা করা। এবং এই যে আইনজীবীর যে ফি সম্মানী বা কোর্টের যে ফি গুলো আছে, সেই ফিস গুলো সরকার বহন করে। এই কাজগুলোই আমরা করি। তো এখন দেখা যাচ্ছে যে মানে রোগী দেখেই কিন্তু ব্যবস্থাপত্র দেওয়া হয়। আমাদের কাছে যখন যে সেবা প্রার্থী জনগণ আসেন, সেই সম্মানিত নাগরিকের আমরা সমস্যাটা শুনে সেই অনুযায়ী আমরা প্রতিকারমূলক ব্যবস্থাটা গ্রহণ করি। যদি সেটা আইনি পরামর্শের মাধ্যমেই তাকে আমরা কাউন্সেলিং এর মাধ্যমেই তাকে আমরা সন্তুষ্ট করতে পারি যে আসলে তার আইনি অধিকারটা প্রতিষ্ঠা করতে গেলে কি কি হতে পারে বা উনি কতটুকু আসলে লিগালি পাবেন, উনি রিলিফ পাবেন, প্রতিকার পাবেন, সেটা তাকে আমরা বুঝিয়ে দেই। অনেক ক্ষেত্রে দেখা যায় মামলা করার প্রয়োজন হয় না। আবার এমন যদি হয় যে বিষয়টা আমাদের আপোষ মীমাংসামূলক কার্যক্রমের মাধ্যমে অপরপক্ষকে ডেকে হয়তো দুই পক্ষকে কাউন্সিলিং করে একটা সমাধান করা সম্ভব, আমরা সেটি করি। তারপরে যদি হচ্ছে এই দুই পরিস্থিতিতেও যদি সম্ভব না হয়, আমাদের তৃতীয় ধাপ যেটা হচ্ছে মামলা পরিচালনার জন্য আমরা বিজ্ঞ আইনজীবী নিয়োগ করে দেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মামলাটা খুব দ্রুত গতিতে করার প্রয়োজন হয়, আসামিকে গ্রেপ্তারের প্রয়োজন থাকে, আলামত জব্দ করার বিষয় থাকে, ভিকটিমের মেডিকেল পরীক্ষার বিষয় থাকে, তখন কিন্তু আমরা তাদেরকে সরাসরি থানায় রেফার করি। ইভেন আমার কাছে এখনো এসেছে যে পর্নোগ্রাফি রিলেটেড, জি, প্রেমের সম্পর্ক ধরে পর্নোগ্রাফি রিলেটেড একটা বিষয়, তখন তো আমাদের সেই লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে আমি সরাসরি জেলা পুলিশের যে সাইবার যে ইউনিটটা আছে, আমি তাদের সাথে যোগাযোগ করে সেখানে রেফার করে দিয়েছি। জনাব শরীফুল ইসলাম, আপনি বলছিলেন যে আপনারা এতগুলো কাজ করে থাকেন, একজন সাধারণ জনগণ বা একজন নারী কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে এই সেবাগুলো পাবে? ধন্যবাদ। আমাদের এটা 2000 সালে একটা আইন হয়, আইনগত সহায়তা প্রদান আইন 2000। সেই আইন বলে আমাদের দেশের ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কমিটি রয়েছে। যেমন জাতীয় পর্যায়ে রয়েছে জাতীয় পরিচালনা বোর্ড, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি, জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি। তো একজন সেবা প্রার্থী প্রথমত তার বাড়ির পাশে উনি কিন্তু ইচ্ছা করলে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিতে গিয়ে সেখানেই সেবাটা গ্রহণ করতে পারেন। তবে তারা যে কাজগুলো করবেন মূলত আমাদের কাছে রেফার করবেন। তারা যেহেতু বিচারক নন, তারা এই কাজটুকু করে আমাদের কাছে পাঠাবেন, তখন আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। মানে এমনকি তারাও সরাসরি থানাতেও রেফার করতে পারেন। মানে আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম যে প্রতিটি ইউনিয়নে একটা লিগ্যাল এইড কমিটি আছে। লিগ্যাল এইড কমিটি আছে প্রতিটা ইউনিয়নেই। দ্যাটস ভেরি গুড। এবং এই সেই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছেন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান। এবং ইউনিয়ন পর্যায়ে যত সরকারি দপ্তর আছে, সেই দপ্তরে যিনি প্রধান কর্তা, তারা সেই কমিটির সদস্য। একইভাবে উপজেলার ক্ষেত্রে তাই, জেলার ক্ষেত্রে তাই। আচ্ছা, কোনো হেল্পলাইন নম্বর আছে? হ্যাঁ, আমাদের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার আছে, সেটি হচ্ছে 16430 এটি হচ্ছে করোনাকালে 24 ঘন্টাই এটা ওপেন থাকে। আর অন্যান্য সময় যখন স্বাভাবিক সময় ছিল তখন এটি শুধুমাত্র অফিস সময়টাতেই খোলা থাকতো। 16430 এইটা হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করে। জি, ওয়াও, 16430 নাম্বারটা নিশ্চয়ই লিখে নিয়েছে। আচ্ছা, আস্থা প্রকল্পের সাথে লিগ্যাল এইড অফিস একসাথে কিভাবে কাজ করছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে? দেখুন, আমাদের সরকারি সব দপ্তরই বা সরকারের যখনই কোনো সেবামূলক কার্যক্রম, জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়, সরকারের যতটুকু রিসোর্স এবং জনবল আছে সেটা দিয়ে আসলে সবকিছু সম্ভব হয়ে ওঠে না। তখন কিন্তু আমরা সরকার বিভিন্ন এনজিওর সাথে একটা কন্ট্রাক্ট করেন। হ্যাঁ, সেই পার্টনারশিপে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তো সেই একইভাবে আমাদের লিগ্যাল এইডের সাথে তাদের একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। তারা সেই মানুষকে অধিকার সচেতন, দায়িত্ব সচেতন করতেছেন এবং যারা এই লিগ্যাল এইড পাওয়ার যোগ্য তাদেরকে আমাদের অফিসের সাথে তারা এনে একটা তারা হচ্ছে ব্রিজ আকারে কাজ করতেছেন, সেতু বন্ধন তৈরি করতেছেন আমাদের সাথে এবং জনগণের সাথে। খুবই চমৎকার ভাবে একটা ইলাবোরেট পেলাম আমরা যে আসলে কি কি কাজ করে লিগ্যাল এইড সংস্থাটা কি, এবং আস্থা প্রকল্পের সাথে লিগ্যাল এইডের কানেক্টিভিটি কিভাবে আছে, এবং একজন নারী বা যারা এইভাবে সহিংসতার শিকার হন তারা কিভাবে এই সেবাগুলো পাবে। সবচেয়ে বড় কথা যেটা আমার জানা ছিল না, প্রতিটি ইউনিয়ন লেভেলে এই লিগ্যাল এইডের কমিটি আছে। অবশ্যই, ভেরি গুড। আমরা মনে হয় খালেদা খানমকে আরো একবার পেয়েছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছি। জি, আপনি একটু আমাকে আবার একটু বলবেন যে আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য কি, এবং এই প্রকল্পে মানে এই প্রকল্পটি নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং সাড়া প্রদানে কিভাবে কাজ করছে? ধন্যবাদ। আসলে আস্থা প্রকল্পের মূল লক্ষ্য যেটা, সেটা আসলে নারীর প্রতি সহিংসতা কমানো। তো এই কমাতে যে আমরা খুবই ব্যাকরণভাবে বা কার্যত আমরা যেই লক্ষ্যটা নিয়েছি যে আমরা আসলে এই নারীর প্রতি সহিংসতা কমাতে এবং নারীরা জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীরা যেন মাল্টি সেক্টরালে যে সমস্ত সেবা রয়েছে, আসলে সরকারের যে সমস্ত সেবাগুলো রয়েছে সেগুলোতে যেন তারা খুব ভালো অ্যাক্সেস পান এবং এর ব্যবহারটা যেন তারা খুব ভালো করতে পারেন, সেখানে অ্যাক্সেসটা পান সেটা, এবং সেই সাথে সাথে যে সমস্ত কারণে আসলে ভায়োলেন্স হয়ে থাকে, বিশেষ করে কমিউনিটি পর্যায়ে যারা ভায়োলেন্স করে থাকে তাদের মধ্যে আসলে একটা সচেতনতা তৈরি করা, এবং এই যে একটা আমরা কাজ করে যে একটা ভালো প্রভাব আমরা বিস্তার করতে পারবো সেইটার এই ফলাফলটা আসলে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। মূলত আস্থা প্রজেক্টের লক্ষ্য হলো এটা। এবং এই লক্ষ্যটা অর্জন করতে যে আমরা খুবই স্পেসিফিক দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছি। একটা হলো যে আসলে মাল্টি সেক্টরালের যে সমস্ত সেবাগুলো রয়েছে এটাতে আসলে নারীদের প্রবেশগম্যতাটা বাড়ানো বা অ্যাক্সেসটা বাড়ানো, এবং একই সাথে যে সমস্ত জেন্ডার ভিত্তিক বা ট্র্যাডিশনাল নর্মস মানে প্রথাগত যে সমস্ত আচার আচরণ যেগুলো আসলে সহিংসতাকে উস্কে দেয়, যেমন ধরেন আপনি যৌতুক বা বাল্য বিয়ে বা সান প্রেফারেন্স আমরা বলতে পারি, হ্যাঁ, সেই সমস্ত এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে সহিংসতাকে বাড়িয়ে দেয়। সেই সমস্ত সহিংসতাকে বাড়িয়ে দেওয়ার যে নর্মস গুলো, এগুলোর বিরুদ্ধে আসলে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা কমিউনিটি পর্যায়ে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। এবং এই কাজটা করতে যে আমরা যেটা করছি, আমরা আপনি বলেছি আমি যে 4টা জেলায় আমরা 102টা ইউনিয়নে কাজ করছি, তার মধ্যে বগুড়াতে আমরা 23টা ইউনিয়নে কাজ করছি। প্রত্যেকটা ইউনিয়নে আসলে আমাদের কেস ওয়ার্কার রয়েছে যাদেরকে আমরা আসলে এই যে জিবিবি কেস হ্যান্ডেল, জিবিবি কেস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা তাদেরকে অনেক ভালো মতো প্রশিক্ষণ দিয়েছি। এবং তারা যেটা করে, তাদের যে নাম্বারটা আছে, তারা প্রত্যেকটা এফডব্লিউসিতে বা কমিউনিটি ক্লিনিকে তারা বসেন, সেখানে আমাদের সরকার থেকে আসলে আমরা যেটা লিগ্যাল এইড স্যার বলেছেন আর কি, যে আসলে আমরা সরকারের সাথে যৌথভাবেই কাজ করছি। সরকারের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যারা আসলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করে থাকেন, হ্যাঁ, বিশেষ করে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে আমরা খুবই, এবং লিগ্যাল এইড, পুলিশ, হেলথ, এদের সাথে আমরা খুবই যৌথভাবে কাজ করছি। তো সে সমস্ত জায়গায় আমাদের স্টাফরা বসেন ইউনিয়ন পর্যায়ে, এবং সেখানে তাদেরকে যে আমরা বিভিন্ন রকম মনোসামাজিক প্রশিক্ষণ দেওয়া, তারপরে একটি কেস কিভাবে আসলে একজন সার্ভাইভার যদি তার কাছে আসে তাহলে সে কিভাবে তার গোপনীয়তা, তার সম্মান, তার রেসপেক্ট সবকিছু রেখে আসলে সেই জিবিবি কেস ম্যানেজমেন্ট সাপোর্টটা কিভাবে দিবে সেই বিষয়ে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ দিয়েছি। সেটা তারা করে থাকে, এবং তারা যেটা করে সেটা হলো বিভিন্ন সেবায় আসলে লিঙ্ক করে, এবং এই যে সেবায় লিঙ্ক করার পূর্বে তারা তাকে মনোসামাজিক কাউন্সিলিং সাপোর্টটা তাকে দিয়ে থাকে। খালেদা খানম, আমরা আবার আপনার কাছে ফিরবো, তবে এই মুহূর্তে আমাদের অনেকগুলো প্রশ্ন চলে আসছে, যে প্রশ্নগুলোর উত্তর নেওয়ার আগে আসলে একজনের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, বা তার কাছ থেকে অল্প একটু একটা প্রশ্নের উত্তরও শুনবো, এবং আমাদের শ্রোতা একজন প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর শুনবো। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সাথে আছেন মোসাম্মদ রোজিনা আক্তার, সাব ইন্সপেক্টর ও ইনচার্জ নারী ও শিশু হেল্প ডেস্ক, বগুড়া সদর থানা, বগুড়া। ম্যাম ভালো আছেন? জি, আপনার কাছে আমার প্রশ্ন, খুব শর্টে অ্যান্সার দিবেন, কারণ আমাদের আবার আপনার কাছে আবার অনেকগুলো প্রশ্ন চলে আসছে আপনার কাছে, এবং আমাদের সম্মানিত যিনি জজ সাহেব আছেন, সহকারী জজ, উনার কাছেও। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে বর্তমানে থানায় আস্থা প্রকল্পের নারী সহায়তা কেন্দ্রে কি কি সেবা আছে? জি, ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ বিকেল। জি, রেডিও মুক্তে যারা আমাকে শুনছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আমি একটু বলে রাখি যে একটি আধুনিক রাষ্ট্রের জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ার লক্ষ্যে সম্মানিত আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঁইয়া বিপিএম বার মহোদয় বগুড়া জেলার 12টি থানায় নারী শিশু বয়স্ক হেল্প ডেস্ক নারী অফিসারকে প্রদান করেছেন। এখানে নারীরা তাদের সমস্যাগুলো একদম নারীদের কাছে বলতে যেন পারে এবং কোনো শঙ্কা বোধ না করে।
তো আমরা নারী অফিসাররা আমাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করে যাচ্ছি, এবং এই ইতিমধ্যে কিন্তু বগুড়া জেলার নারী শিশু হেল্প ডেস্ক কার্যক্রমে বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হচ্ছে, জনপ্রিয়তা পেয়েছে। তো ইউএনএফপি কর্তৃক পরিচালিত আস্থা প্রকল্পের মাধ্যমে 2018 সাল থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে কাজ করছি তাদের সাথে। নারী ও শিশু হেল্প ডেস্কের আগত নারী এবং শিশুদের কথা কিন্তু আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনি, এবং তাদের আমরা আশ্বস্ত করি যে আপনার এই বিষয়টা আমরা কাউকে বলবো না, এবং গোপনীয়তা রক্ষা করি, যেটা আমাদের প্রধান কাজ, যেন তার সমস্যাটা যেন আর কেউ শুনতে না পায়। জি, এবং তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তারা কি কি আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই প্রক্রিয়াগুলো কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিই যে আপনি এইটাই করতে পারবেন। অনেকে আসে মানসিক ট্রমার মধ্যে ভোগে যে আমি এরকম সমস্যার মধ্যে পড়েছি, কার কাছে কথাগুলো বলবো, কিন্তু ওই নারী কিন্তু একজন পুরুষের কাছে সেভাবে কথাগুলো বলতে পারে না এবং স্বাচ্ছন্দ্য বোধ করে না। যখন একজন নারী অফিসারকে তার ডেস্কে দেখে, তখন সেই নারী কিন্তু সে মেন্টালি একটু প্রশান্তি পায় যে না, আমার সমস্যাটা আমি একজন নারীকে বলতে পারবো। আর আমরা নারী অফিসার, আমরা কিন্তু আমাদের অনুভূতি দিয়ে তাদের প্রবলেমটা আমরা ফিল করি, যে আমরা সহানুভূতিশীল হই না, আমরা অনুভূতি দিয়ে তাদের সমস্যাগুলো শুনি। কোন নাম্বার আছে? জি, আমি আমার নাম্বার, কোনো হেল্পলাইন নাম্বার? জি, আমাদের অবশ্যই নাম্বার আছে। আপনি হয়তো জানবেন, বাংলাদেশে কিন্তু 64টা ডিস্ট্রিক্টের ভিতরে বগুড়া জেলা একমাত্র যেখানে 999 এর জন্য 3টা গাড়ি বরাদ্দ পেয়েছে। আমরা কিছুদিন আগে একটা নিউজও করেছি। জি, আর 999 এর মাধ্যমে যে যেখানে থাকুক না কেন, এটা একটা টোল ফ্রি সেবা, এখানে কোনো টাকা লাগবে না, যে বদ্ধ অবস্থা থাকবে সেখান থেকে ফোন করতে পারবে, এবং এইটা কিন্তু আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে নিয়ন্ত্রিত হয়। আর এখানে যে অফিসার যে সমস্যার মধ্যে পড়ে এবং যে অফিসারকে সেখানে নিয়োগ করা হয়, পুলিশ হেডকোয়ার্টার থেকে কিন্তু এটা তদারকি করা হয় যে ওখানে কোন অফিসারকে পাঠানো হলো এবং সে কি পদক্ষেপ গ্রহণ করলো, এবং ওই যে সার্ভাইভার্স সে যে আইনগত সেবা পেয়েছে কিনা তাকে কিন্তু কনফার্ম করা হয়, এবং তদারকি বিষয়টি। অনেক ধন্যবাদ রোজিনা আক্তার আপু। আপনি একজন শ্রোতার একটু প্রশ্নের উত্তর দেবেন আপনি, এবং সেই সাথে আপনার পরে যাব হলো আমাদের যিনি লিগ্যাল এইড জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ বগুড়া জনাব শরীফুল ইসলাম সাহেবের কাছে। একজন বলেছেন, আমি নামটা বলতে চাচ্ছি না, যেহেতু আপনারা অলওয়েজ একটা জিনিস করেন যে হাইড, ইভেন আপনি কিছুক্ষণ আগে হাইডের কথা বলছিলেন, উনি ওনার নাম পরিচয় সবই দিয়েছে, বাট আমি বলছি না। আমি একজন গৃহিণী, আমি স্বামী দ্বারা পারিবারিক নির্যাতনের শিকার, অপরদিকে বাবা মার পরিবার থেকে বঞ্চিত। সো আমি এখন নির্যাতন মুক্ত জীবন চাই, কি ব্যবস্থা নিব? জি, ধন্যবাদ আপনাকে। যে সম্মানিত সার্ভাইভার্স আপনাকে কোশ্চেনটা করেছেন তাকেও ধন্যবাদ। উনি সরাসরি থানায় এসে তার সমস্যাগুলো আমাদেরকে বলতে পারবেন। আমরা উনি যদি মনে করেন যে আমি এটা মামলা করে দিতে পারি, তাহলে সে মামলা করতে পারেন, আর না হলে পারিবারিক আদালত আছে, বিজ্ঞ আদালতে, সেখানে উনি আশ্রয় গ্রহণ করতে পারেন। আর আমি যদি এখানে একটু ওনার পক্ষ হয়ে বলি যে আমি বাড়ির বাইরে আমাকে যেতে দেওয়া হচ্ছে না, দেন হোয়াট ক্যান আই ডু? জি, এখানে ওই যে 999 এর কথা বলা হচ্ছে, এখানে কিন্তু উনি 999 এর হেল্প নিতে পারেন। 999 এও কি সব ধরনের ইনফরমেশন গোপন রাখা হয়? একদম, এটা হলো জরুরি সেবা। জরুরি সেবা, জরুরি, যদি উনি কখনো যদি এটা জরুরি সেবার ব্যাপারে, আর না হলে আমাদের অফিসার ইনচার্জ স্যার আছেন, আমাদের সিনিয়র অধীন কর্মকর্তারা আছে, তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, এবং বিভিন্ন আমাদের ইউনিয়নে কিন্তু বিট পুলিশিং কার্যক্রমটা চালু হয়েছে, সেখানে বিট অফিসাররা আছেন, তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। জনাব শরীফুল ইসলাম, আপনি একটু বলবেন কি এই প্রশ্নের উত্তর আসলে আপনার কি বলার আছে? ধন্যবাদ সম্মানিত শ্রোতাকে। আসলে সমস্যা যখন হয় তার ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। তো ট্রিটমেন্টটা হচ্ছে, ইতিমধ্যে আমাদের সাব ইন্সপেক্টর বলেছেন যে ওনার একটা সমস্যা হয়ে গেলে যে ট্রিটমেন্টটা আসলে লিগ্যালি, যখন ডিজিজ হয় তখন লিগ্যালি কিন্তু ট্রিটমেন্টটা হতে রাইট। তো ওনার অধিকার এখন আছে, উনি চাইলে উনি মামলা করতে পারেন। আচ্ছা, ওনার সেই অধিকারটা উনি প্রতিষ্ঠা করতে পারেন। উনি যদি মনে করেন যে হ্যাঁ উনি আর্থিক দিক থেকে অসচ্ছল, সহায় সম্বলহীন, তাহলে আমরা লিগ্যাল এইড অফিস আছেই তাদের জন্য, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বক্ষণিক অফিস টাইম আমরা আছি। তো আমরা তার পক্ষে আমরা মামলা করে দিতে পারবো, আইনজীবী নিয়োগ করে দিতে পারবো। এখন উনি যদি মামলায় যেতে না চান, যে না আমি মামলায় যাব না, মামলায় গেলে আসলে সম্পর্ক আরো খারাপ হবে, সেক্ষেত্রে উনি যদি আমাদের কাছে আসেন, আমরা ওনার যারা তার প্রতি এইরকম অন্যায় আচরণ করতেছেন, নির্যাতনমূলক আচরণ করতেছেন, আমরা তাদেরকে ডেকে একটা কাউন্সিলিং এর আয়োজন করতে পারি। এবং কাউন্সিলিং এ আমি যদি আপনাদেরকে এই ফাঁকে একটু বলি যে গত 2019 সালে আমরা 224টি মামলা কিন্তু আপোষে নিষ্পত্তি করেছি, আপোষের মাধ্যমে। এতে প্রায় 1 কোটি টাকা, 97,18,900 টাকা আমরা আদায় করে দিয়েছি।
খুবই চমৎকার। আমার মনে হয় শ্রদ্ধাভাজন যিনি প্রশ্নকর্তা, আপনি আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন, এবং যে দুইজন একদম ওই কাজের জন্য নির্ধারিত আছেন তারাই আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিয়েছে। আমি এবার চলে যাব, আমাদের আরো একজন সম্মানিত অতিথি আছেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। আমি অনেকদিন ধরেই আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আমি আপনার অনেক বড় একজন ফ্যান, কারণ আমি আপনার ভেরি রিসেন্ট আপনার কিছু পদক্ষেপ আমি দেখেছি এবং যা খুবই প্রশংসার দাবিদার। আমাদের সাথে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া। স্যার কেমন আছেন শুরুতেই? জি আলহামদুলিল্লাহ, শুভ বিকাল আপনাকে। জি, রেডিও মুক্তির শুভ কামনা করি। জি স্যার, আপনার কাছে আমার একটু প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে নারী ও শিশুর মানে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অথবা প্রতিকারে, দুটো যদি আমি একই সাথে ধরি, তাহলে মহিলা বিষয়ক অধিদপ্তরের আসলে কি কি সেবা আছে যা আমাদের শ্রোতারা জানতে চায় বা জানা উচিত? ধন্যবাদ আপনাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে কিন্তু আমাদের অফিস সেট আপ আছে, সেখানে একজন করে কর্মকর্তা আছে। জি স্যার। প্লাস জেলা পর্যায়ে তো আমি আছি উপপরিচালক। জি স্যার। আমরা কিন্তু নারীদের ক্ষমতায়ন এবং অধিকার রক্ষার্থে আমাদের মন্ত্রণালয়ের সূত্রপাত হয়েছে। জি জি। সেটা সেই স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত নারীদের শেল্টার হোম থেকে এই অধিদপ্তরের উৎপত্তি। রাইট। অ্যাকচুয়ালি আমরা নারীদের সার্বিক কল্যাণের জন্য সমস্ত আমাদের যত কর্মযোগ্য কাজ কর্ম সমস্ত কিছু নারীদের অধিকার প্রতিষ্ঠা করা, পাশাপাশি তাদেরকে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা আছে এবং ভবিষ্যতে থাকবে। আমরা এখন যে কাজগুলো করছি, বিশেষ করে বগুড়ায়, আমরা প্রত্যেকটা নারী উপজেলা কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া আছে, তারা বিশেষ করে এই কোভিড কালীন সময় আপনি জানেন যে আমাদের কতগুলো আলোচিত রেপ কেসের ঘটনা ঘটেছে অনেকগুলো, এবং বগুড়াতে যাতে ঘটার সাথে সাথে প্রত্যেকটা নারী যাতে মেন্টালি এবং লিগ্যালি সাপোর্ট পায়, এই জন্য তার পাশে দাঁড়ানোর জন্য স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে। ওই জন্য আমি বলছিলাম যে আপনার কিছু কাজ খুবই জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, যেটা যেমন হচ্ছে লিগ্যাল এইডস কমিটির ইউনিয়ন পর্যায়ে আছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ইউনিয়ন পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে। আচ্ছা, আপনি জানেন যে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান মহোদয়ের ওটার পদাধিকার বলে সভাপতি। অনেক ক্ষেত্রে অনেক মিটিং এর ভারে তারা কিন্তু এই মিটিং গুলো ওই কার্যকরী ভাবে করতো না। বগুড়াতে আমরা ইউএনএফপি এর সহযোগিতা অ্যাডভান্সমেন্ট অফ ওমেন রাইটস নামক একটা প্রকল্পের আওতায় আমরা ওই ইউনিয়ন পর্যায়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে আমরা সংক্ষেপে নাম দিয়েছি এনপিসি। এই এনপিসি গুলোকে অ্যাক্টিভেট করার জন্য আমরা কিছু আর্থিক সহায়তা ইউএনএফপি সহায়তায় দিয়ে তাদেরকে রেজুলেশন গুলো যাতে উপজেলা পর্যায়ে পাঠায় এবং উপজেলা থেকে আবার জেলা পর্যায়ে আসে, এই জন্য আমাদের জেলা প্রশাসক যিনি আমাদের জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি, উনি নির্দেশ দিয়েছেন এবং আমরা 100% সফল হয়েছি বলবো না, আমরা অনেকটাই সফল স্যার, বন্ধ চাকাটাকে ঘোরানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা করে কিশোরী ক্লাব স্থাপন হয়েছে এবং ইউএনএফপি এর সহযোগিতায় এক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ নামক একটা প্রকল্প, যেটা বগুড়া জেলার 50টি কিশোরী রিসোর্স সেন্টার স্থাপন করেছে। আমরা 50টি স্কুলগামী মেয়েরা যাতে যৌন হয়রানির শিকার না হয়, যেটাকে আগে ইভ টিচিং বলা হয়, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক যৌন হয়রানি বলা হয়। 50টা স্কুলে আমরা পরীক্ষামূলক ভাবে যৌন হয়রানি বক্স স্থাপন করেছি। একটা স্কুলে যাবার পথে একটা বখাটে ছেলে হয়তো জোর করে তাকে একটা চিঠি দিচ্ছে বা প্রেমের অফার করছে বা সে বোর ফিল করতেছে, এক পর্যায়ে হয়তো স্কুলই বন্ধ করে দিচ্ছে। এই কারণের জন্য সে গোপনে যাতে ওই যৌন হয়রানি বক্সে তার অভিযোগটা ফেলে দিতে পারে এবং নির্দেশনা ওই স্কুলের যে যৌন হয়রানি কমিটি, ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, তারপরে স্কুলের একজন শিক্ষক নিয়ে যে কমিটিটা আছে, এই কমিটির প্রত্যেককে আমরা ট্রেন আপ করেছি এবং তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা সচেতন করেছি। তারা 7 দিন পর পর ওই বক্স খুলবে, কোন গোপনীয় চিঠি যদি থাকে তাহলে উভয় পক্ষের গার্জিয়ানকে ডেকে এলাকার কমিউনিটির মন্ডল মাতবর যেটাই বলি লিডার আছে, যারা কমিউনিটি লিডার, তাদেরকে ডেকে ওটা ফয়সালা করার চেষ্টা করবে। এই ক্ষেত্রেও যদি না হয়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা যখন কোভিড-19 এর আগে যখন স্কুলগুলো খোলা ছিল, আমরা 2-1টা কেসের
নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান পেয়েছি ফর এভার, এবং ওই ছেলেটা রিয়েলাইজ করছে এটা তো আমার বোন, এটা আমার করাটা ভুল হয়েছে। গার্জিয়ানদের সামনে যখন, অনেক গার্জিয়ান কিন্তু জানে না যে তার ছেলে বখাটেগিরি করছে, যখন জানি হয়ে যায় তখন কিন্তু ওই কাজ থেকে বিরত থাকে। দুই একটা ক্ষেত্রে আমরা যখন ব্যর্থ হচ্ছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হচ্ছে, ইএনও সাহেবের শরণাপন্ন হয়ে আমরা কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে সেটা সমাধান করছি। আমরা মোবাইল কোর্টে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে ফর এভার জানে ওই ছেলেটার ভেতর রিয়েলাইজ হয় যে এই কিশোরীটা তো আমার বোন, আমার একই পাড়ায় আমরা থাকি বা একই কমিউনিটিতে থাকি। এইভাবে রিয়েলাইজ করলে আমরা নারী নির্যাতনটাকে, আমরা সমাজটাকে নারী নির্যাতন মুক্ত করতে পারবো। পাশাপাশি আমরা ওই কিশোরীদের কিশোরী ক্লাব বা কিশোরী রিসোর্স সেন্টার স্থাপন করেছি, শুধুমাত্র ওই মেয়েদেরকে আমরা কিশোরী ক্লাব 10 জন কিশোর এবং 20 জন কিশোরী, আর কিশোরী রিসোর্স সেন্টারে আমরা ওই এলাকার 60 জন কিশোরীদেরকে নিয়ে তাদেরকে জীবন দক্ষতার প্রশিক্ষণ দিচ্ছে, বাল্য বিবাহ সম্পর্কে, সে নিজের বাল্য বিবাহ কিভাবে নিজে করবে, তারপরে হচ্ছে তার জীবন দক্ষতার বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন, তারপরে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা করছে। পাশাপাশি পাঠ্যপুস্তক বহির্ভূত কতগুলো বিষয়, যেমন তার মেনস্ট্রুয়েশন হলে সে কিভাবে প্রপার হাইজিন মেনটেন করবে, এই বিষয়গুলো ওই পুস্তকে নাই, কিন্তু আমরা প্রমোটারের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা হাইজিন গুলো সাপ্লাইও দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আরো একবার একটু মনে করে দিতে চাই www.facebook.com/rmfm99.2 যে পেজে লাইভ চলছে, সেই লাইভের নিচে আপনি আপনার কমেন্ট গুলো করতে পারেন। এবং আপনি শুনছেন স্ট্রেংথেনিং অ্যাক্সেস টু মাল্টি সেক্টরাল পাবলিক সার্ভিসেস ফর জিবিভি সার্ভাইভার্স ইন বাংলাদেশ, এই প্রকল্পের আওতায় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে রেডিও মুক্তির পরিবেশনায় রেডিও লাইভ টক শো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা সবাই আছি একসাথে। এই যে ইউএনএফপিএ বললাম, সময় এসেছে এখন জেলা প্রতিনিধির সাথে একটু আলাপচারিতা করার। আমরা এই মুহূর্তে চলে যাব জেলা প্রতিনিধি ইউএনএফপিএ বগুড়া মাসুদা ইসলামের কাছে। কেমন আছেন? আরিফ ভাই, আপনাকে ভালো আছি। জি, আর শুভেচ্ছা জানাচ্ছি আমার শ্রোতা বন্ধুদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তর্জাতিক নারী পক্ষের শুভেচ্ছা। আমি কি প্রশ্নটা করব? হ্যাঁ জি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, নারী ও কন্যা শিশু সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে বাংলাদেশ সরকারের সাথে ইউএনএফপিএ কি ধরনের কাজ করছে এবং কিভাবে কাজ করছে? জি, ধন্যবাদ আপনাকে। ইউএনএফপিএ কথাটা অনেকের কাছে একদম নতুন মনে হয়। ইউএনএফপিএ হচ্ছে আসলে জাতিসংঘের প্রধান একটি সংস্থা, যেটা হচ্ছে 1974 সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে আসছে। আপনার প্রযুক্তিগত উপদেষ্টা সেবা ও সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশকে। আসলে ইউএনএফপিএ কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে, আপনারা বুঝতেই পারছেন যে আমরা নারী নিয়ে কাজ করি। এটা ছাড়া আসলে ইউএনএফপিএ নির্দিষ্ট যে আপনার উদ্দেশ্য 3টা আছে, তার মধ্যে মৌলিক একটা উদ্দেশ্য হচ্ছে যেখানে হচ্ছে কোনো ধরনের নারী সহিংসতা থাকবে না, মানে লিঙ্গ ভিত্তিক কোনো সহিংসতা থাকবে না। এটা ছাড়াও আমি বলতে চাচ্ছি যে ইউএনএফপিএ অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য হচ্ছে সমান অধিকার। আসলে মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই যেন সমান অধিকার পেয়ে থাকি সেটা নিয়ে, আর এই অধিকারটা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনএফপিএ সরকারি বেসরকারি সিভিল সোসাইটির সাথে বিভিন্নভাবে কাজ করে আসছে। আর এই কাজ করার তাদের উদ্দেশ্য যে 3টা, আমি সেই 3টাই ভালো করে বলতে চাচ্ছি। যে ইউএনএফপিএর মেন উদ্দেশ্য হচ্ছে তারা এমন একটি বাংলাদেশ কল্পনা করে বা স্বপ্নে দেখে যেখানে কোনো নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে না, যেখানে যুবক এবং বৃদ্ধরা তাদের প্রজনন স্বাস্থ্যের সকল অধিকার সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোগ করবে, যেখানে নারীদের প্রতি কোনো ধরনের সহিংসতা হবে না। আসলে এই 3টা উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আমি দর্শক শ্রোতার সুবিধার্থে শুধু আমরা বলতে চাই যে ইউএনএফপিএ এই লক্ষ্যটা অর্জনের জন্য বগুড়াতে যে ধরনের কাজ করছে সেই কাজগুলো নিয়ে আমি একটু বলতে চাই। যে প্রথমে যে কাজগুলো করছে তার জন্য মেন যে পার্টনার আছে আমাদের সাথে যে অংশীদারিত্বে যে সংস্থাগুলো কাজ করছে তার মধ্যে হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর অন্যতম। এর আগে দর্শক শ্রোতা কথা শুনে বুঝতে পারবেন যে আমাদের অন্যতম পার্টনার হচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর। সেটা ছাড়াও আমরা
ওতপ্রোতভাবে লিগ্যাল এইড অফিসের সাথে কাজ করছি। আমরা কাজ করছি বগুড়া জেলা পুলিশের সাথে কাজ করছি, এবং বগুড়ায় যত সিভিল সোসাইটির সুশীল সংগঠনগুলো আছে বা সংগঠনগুলো আছে তাদের সাথে কাজ করছি, এবং নির্দিষ্ট কিছু প্রজেক্ট বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কিছু সংস্থা কাজ করছে, যার মধ্যে আইন সালিশ কেন্দ্র এবং জিওকে অন্যতম, যাকে আমরা গণ উন্নয়ন কেন্দ্র বলে থাকি। এগুলো হচ্ছে আমাদের সংস্থা। এটা ছাড়াও আমরা ভিজিবল কিছু কাজ করে থাকি, যে মানুষ বগুড়া জেলার মানুষ এর মধ্যে জেনে থাকবে যে আমাদের 12টা জেলায় 12টা হেল্প ডেস্ক আছে, তার মধ্যে 3টি থানায় সোনাতলা, নন্দীগ্রাম এবং সদর থানার হেল্প ডেস্কটা স্থাপনার কাজে সহযোগিতা করেছে ইউএনএফপি। আর কারিগরি যে তাদের কাজটা কিভাবে পরিচালনা করবে, আপনার একজন ভিকটিম নারীকে কিভাবে সেবা দিবে, তার জন্য আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট কিছু নিয়ম আছে তাদের সাথে কেস ম্যানেজমেন্ট করার জন্য, তাদের সেইগুলো সবকিছু ভালোভাবে করার জন্য ইউএনএফপি আসলে 12টা থানাতে কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে। এটা ছাড়াও লিগ্যাল এইড অফিসের সাথে যে আমরা বলছি নারীদের জন্য একটি কোর্ট হেল্প ডেস্ক আছে, সেখানেও একজন সুদক্ষ অ্যাডভোকেট আছে। তো এই কোর্ট হেল্প ডেস্কটা কিভাবে চলবে, আন্তর্জাতিক কিভাবে চলবে, কিভাবে সুষ্ঠু সেবা দেওয়া যাবে, সেটার ক্ষেত্রেও কারিগরি সহযোগিতা করছে। এটা ছাড়াও আপনারা শুনেছেন এর আগে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে আমাদের আরেকটা প্রোগ্রামের আওতায় হচ্ছে 50টি কিশোর কিশোরী ক্লাব স্থাপনা করা হয়েছে, এবং সেই কিশোর কিশোরী ক্লাবটা পরিচালনার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরকে বিভিন্নভাবে টেকনিক্যালি সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং সেখানেই এনএনপিসি নামে একটা এক্স্যাক্টলি বলতে চাচ্ছি, এবং সেটা নিয়ে একজন শ্রোতা একটা কমেন্টস করেছে যেটা স্যারের জন্য আছে, সেখানে যাব। আমি বলেছি তার আগে বলেছি আসলে যে এনএনপিসিটাকে কার্যকর যে করছি আমরা, আসলে কার্যকর করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যে সহায়তা করা হচ্ছে সেটাতে সহযোগিতা করছে ইউএনএফপি। আপনার এটা ছাড়াও হচ্ছে আপনার এমনিতে যে কোনো ধরনের অ্যাওয়ারনেস করার জন্য, বিশেষ করে এই মুহূর্তে তো কোভিড এর প্রকোপটা খুবই বেশি, এই মুহূর্তে আমাদের ইউএনএফপি যেটা বলছে যে তাদের হটলাইন গুলো ব্যবহার করার জন্য আমরা সবসময় বলছি। আর যেটা আমরা সবচেয়ে বেশি বলার চেষ্টা করছি যে উপলব্ধিটা আমাদের এখন সব থেকে বড় হয়েছে, যে সকল সহিংসতা যথেষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে সকল সহিংসতা বন্ধ করা দরকার। আর এই সকল সেক্টর ছাড়াও ইউএনএফপি আরো বড় ধরনের একটা সেক্টরের সাথে কাজ করছে, সেটা হচ্ছে হেলথ সেক্টরের সাথে। আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে, আমাদের ফ্যামিলি প্ল্যানিং সেবা কেন্দ্র বা সিভিল সার্জন, আমাদের যে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে যতগুলো স্বাস্থ্য সেবা আছে, সেখানে এফডব্লিউসি বা এফডব্লিউভি যারা বলেন, ডক্টর সহ সকলকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ম্যাটেরিয়াল সরবরাহের মাধ্যমে আমাদের ইউএনএফপি প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে তাদের কাছে কোনো সার্ভাইভার বা নারী সহিংসতার শিকার বা লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার কেউ যদি আসে, তারা তাদের আওতায় থেকে কিভাবে তাদের সেবা প্রদান করবে, এবং অন্যান্য সংস্থাগুলোকে বা অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে কিভাবে তারা রেফার করবে, সবকিছু আন্তর্জাতিক পদ্ধতিতে এবং সেটা গোপনীয়তা মেনটেন করে, এইগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি স্বাস্থ্য ক্ষেত্রে। এইগুলোই হচ্ছে বগুড়াতে মেন কাজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। খুবই সংক্ষেপে একটা উত্তর দেবেন। আপনার কাছে একজন বলেছে তাসনিমা অন্তরা প্রকৃতি, উনি আপনাকে বলেছে এনপিসির মিটিং গুলোকে আরো গুরুত্ব দিয়ে অ্যাক্টিভ করতে হবে, নিয়ম অনুযায়ী মিটিং গুলোর কার্যক্রম যথাসময়ে করা উচিত। শহীদুল স্যারের কাছে অনুরোধ, স্যার বিষয়গুলো নজরদারিতে নেবেন। কমিউনিটিতে এনএনপিসির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্যারকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। প্রকৃতি সম্ভবত আমি তাকে চিনি, একটু তাকে ধন্যবাদ জানাচ্ছি। নামটা শুনে আমার কাছে পরিচিত মনে হচ্ছে। প্রকৃতি নিশ্চয়ই জানেন যে আমাদের এনএনপিসি কমিটি গুলো কিন্তু ইউনিয়ন পর্যায়ে আগে গতানুগতিক হইতো বা হইতো না, রেজুলেশন গুলো হতো না। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে রেগুলার মিটিং গুলো করানোর, এনশিওর করানোর জন্য আমরা আমাদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সময় আমি নিজেও সেই ইউনিয়ন পর্যায়ে যাই উপস্থিত থাকতেছি। যেদিন মিটিং গুলো করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সচিবরা কিন্তু ওই রেজুলেশনটা ঠিক মতো সাম আপ করতে পারতো না, যেটা আমরা নিজেরা উপজেলা কর্মকর্তারা নিজেরা লিখে উদাহরণ দিয়ে যে এইভাবে রেজুলেশন গুলো তৈরি করতে হয়। আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদেরকে একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতেছি ইউনিয়ন পরিষদের কমিটি গুলোকে, যে এই মিটিংটা করতে হবে, এটাকে অবহেলা করা যাবে না। শুধুমাত্র ত্রাণ বা কি ওটার নাম ব্রিজের মিটিং করবেন সেটা না, এটাও কিন্তু এগুলো করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রকৃতি, আমার মনে হয় আপনি আপনার উত্তরটুকু পেয়েছেন। আপু, আপনার কাছে আসলে কিছু করার নাই, শ্রোতা যদি জানতে চায় তাহলে তো আমার কিছু করার নাই। রোজিনা আপু, একেবারে ডিরেক্টলি উনি বলেছেন, আমি 7 নম্বর শেখেরকোলা ইউপি এর 9 নম্বর ওয়ার্ডের গণ উন্নয়ন কেন্দ্রে একজন স্বেচ্ছাসেবক। আমার প্রশ্ন হলো, আমাদের এলাকায় কিছু ছেলে এসে
এলাকার মেয়েদের নানাভাবে ডিস্টার্ব করে। তো এখানে আমরা এলাকার ছেলেরা মিলে যদি আটকায়া, মানে ওই সেই উত্তক্তাকারীকে আটকিয়ে যদি পুলিশকে জানাই, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। না, এরকম কোনো সমস্যা হবে না, এটা তো ভালো কথা যে এলাকার যে ইফতিজাররা তাদেরকে আটকাবে, এটা তো ওকে অ্যাপ্রিশিয়েট করা দরকার, যেটা ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু আটকাবে যদি আবার মানে মাত্রাতিরিক্ত এক্সাইটমেন্টে মারধর করে? মারধর করা যাবে না, সে তাকে আটকে পুলিশের হেল্পলাইন আছে, 999 আছে, আমাদের অফিসার স্যারের মোবাইল নাম্বার আছে, বা আমাদের বিট পুলিশিং অফিসারের মোবাইল নাম্বার আছে, তাদের মোবাইলে কল করলেই হবে, বা ওনারা থানায় নিয়ে আসতে পারে, এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তার বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি আসলে কার কাছে চাইবো? খুবই ছোট করে, বিয়ে করতে গেলে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে অবশ্যম্ভাবী, এইভাবে কি বাল্য বিয়ে রোধ করা যায়? জনাব শরীফুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ। খুবই সংক্ষেপে। বিয়ে করার জন্য আসলে নির্দিষ্ট বয়স আইন নির্ধারণ করে দিয়েছে, এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর। জি। তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নপত্র লাগবে, এই বিষয়টা আমি আসলে কখনো শুনিনি, এখন শুনলাম। না, উনি বলছে যদি উনি একটা সাজেশন দিচ্ছে যে এরকম ভাবে কি করা যায়, যে এখানে যেটা সর্বশেষ বাল্যবিবাহ নিরোধ আইন আছে, সেখানে বলা হয়েছে যদি 18 বছর পূর্ণ নাও হয়, শারীরিক ভাবে যদি সে সক্ষম মনে হয় তাকে দেখে, সেক্ষেত্রে কোর্টের অনুমতি নিয়ে তার বিবাহ করার সুযোগ আছে। ওকে, কোর্টের অনুমতি এক্ষেত্রে উপজেলা কমিটিও একটা আছে, সেক্ষেত্রে ইউনো সাহেব সেখানকার সভাপতি, এই দুই জায়গার অনুমতি নিয়ে যে অপশনটা সে নিজেই পছন্দ করতে পারেন সেটার, কিন্তু এটা আমি এখনো জানি না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এটা বলেছিলেন শামিমা দস্তগীর। ওকে, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমার হাতে 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে আমি চলে যাব আমাদের সর্বশেষ আজকের বক্তা জনাব মুখলেসুর রহমান পিন্টু, প্রকল্প সমন্বয়ক, গণ উন্নয়ন কেন্দ্র, আস্থা প্রকল্প। পিন্টু ভাই, 2 মিনিট সময়ের মধ্যে ধন্যবাদ। 2 মিনিট সময়ের মধ্যে আপনার কাছে প্রশ্ন আমার। ঠিক আছে আরিফ ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রেডিও মুক্তি শ্রোতাদের যারা শুনছেন এই অনুষ্ঠান। আমরা হচ্ছে যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা পুরুষদের সম্পৃক্ত করছি এই প্রকল্পের কার্যক্রমে। আমরা কাজ করতে গিয়ে মাঠ পর্যায়ে দেখেছি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে পরিবার এবং সমাজের বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্ত দিয়ে থাকে পুরুষরাই, সেখানে নারীর অংশগ্রহণ একেবারে নেই বললেই চলে। তাই যুগে যুগে পুরুষদের চিন্তা চেতনা ভাবনা থেকেই কিন্তু সামাজিক রীতিনীতি প্রথা এগুলো গড়ে উঠেছে, যেমন বলা যায় যৌতুক, বাল্য বিবাহ, ফতুয়া ইত্যাদি। আর এই সমস্ত রীতিনীতি প্রথাগুলোই নারীর প্রতি সহিংসতা করতে পুরুষকে উৎসাহিত করে। আর এইসবের কারণেই পর্যবেক্ষণে দেখা গেছে যে পুরুষ কর্তৃক নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। তাই আমরা মনে করছি যে পুরুষদের মন মানসিকতা যদি পরিবর্তন করা যায়, তাহলে সহিংসতা অনেকভাবে কমে যাবে। আর এই জন্যই আমরা আস্থা প্রকল্পের মাধ্যমে 2018 সাল থেকে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ইউএনএফপিও আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র, বগুড়া জেলার সোনাতলা, নন্দীগ্রাম এবং সদর উপজেলার 23টি ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের সম্পৃক্ত করতে গিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা চায়ের দোকানে আলোচনা করি, দম্পতিদের নিয়ে সভা করি, পুরুষ এবং যুবদের নিয়ে সমাবেশ করি, নাটকের প্রদর্শনী করি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে আমরা কাজ করছি। এই কর্মসূচির মাধ্যমে গত 2018 সাল থেকে এখন পর্যন্ত বগুড়া জেলায় আমরা প্রায় 5000 পুরুষ এবং কিশোরদের সচেতন এবং সম্পৃক্ত করেছি এই প্রোগ্রামের মাধ্যমে। মাঠ পর্যায়ে এই সকল কার্যক্রমের ফলে আমরা দেখেছি যে কর্ম এলাকাগুলোতে পুরুষদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। যেমন পুরুষরা এখন পরিবারের কাজে আগের চেয়ে বেশি অংশগ্রহণ করছে, নিজেরা নিজেদের উদ্যোগে কমিউনিটিতে সচেতনতামূলক সভা করছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যৌন হয়রানি, বাল্যবিবাহ প্রতিরোধ করছে, সহিংসতার শিকার নারীদের মাল্টি সেক্টরাল সেবা গ্রহণের জন্য রেফার করছে। আমরা মনে করছি যে আস্থা প্রকল্পের এই সকল উদ্যোগের ফলে কমিউনিটিতে একটি ইতিবাচক প্রভাব তৈরি হবে, যার ফলে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই। আমি একটু বলতে চাচ্ছি আসলে জি আমাদের সাথে খালেদা খানম আছে। জি প্লিজ।
হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আপনারা জানেন যে আস্থা প্রকল্প বাস্তবায়ন করছি আইন ও সালিশ কেন্দ্র আমরা 4টি সংস্থার মাধ্যমে 2018 সাল থেকে। তো এই প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে কিন্তু আমাদের কিছু লেসন বা কিছু লার্নিং হয়েছে। হ্যাঁ, তো সেটা যদি আমরা বলি যে বিশেষত যদি আমরা দেখি যে নির্যাতনের হার কিন্তু এরকম একটা কোভিড সিচুয়েশনে অনেক বেশি বেড়ে গেছে। এমনি নির্যাতন, নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন অনেক বেশি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই কোভিডকালীন সময়ে আসলে অনেক বেশি বেড়ে গেছে। এবং আপনার যদি মানুষের জন্য ফাউন্ডেশনের একটা স্টাডি ছিল, সেটা যদি দেখেন, সেখানে বলেছে যে 61% নতুন শিশু যারা আসলে ভায়োলেন্সের শিকার হচ্ছে এবং 25% নতুন নারী যা ছিল সেটার উপরে আর কি, তারা কিন্তু ভায়োলেন্সের শিকার হচ্ছে। তো এই যে এত বেশি ভায়োলেন্সের শিকার হচ্ছে, এটা কিন্তু আসলে হতে দেওয়া যায় না। বারবারই আমরা বলছি যে যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, মানে এটা আর হতে দেওয়া সম্ভব না আসলে। তো আমাদের পক্ষ থেকে আমরা কাজ করতে যে সমস্ত বিষয়গুলো আমাদের মনে হয়েছে যেগুলো বেশি আরো করা দরকার, সেটা হলো যে নারীদেরকে আসলে যে সমস্ত সেবা রয়েছে, হ্যাঁ, এগুলো সম্পর্কে কিন্তু জানাতে হবে। আপনি যদি একদম প্রত্যন্ত একটা, আমি পটুয়াখালীতে গলাচিপার একটা ইউনিয়নে গিয়েছিলাম, সেটা এত রিমোট, সেখান থেকে একটা নারী যে একটা সেবা নেওয়ার জন্য যে একটা ডিস্ট্রিক্ট বা একটা উপজেলা পর্যায়ে আসবে, সেটা কিন্তু তার কাছে অনেক কঠিন ব্যাপার। ইভেন তারা আসলে জানে না যে সরকার সহ আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের জন্য আছে, তাদেরকে সেবা দিচ্ছে। তাহলে একটা বিষয় হলো যে আসলে নারীদেরকে বা নারী পুরুষ সবাইকে আসলে এই সমস্ত সেবাগুলো সম্পর্কে জানাতে হবে। আর একটা হলো যে সেবাদানকারী যে সমস্ত প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, তাদের মধ্যে আসলে একটা কোঅর্ডিনেশন বাড়ানো। কারণ একটা যখন সার্ভাইভার, তার কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য সেবা না, তার অনেক ধরনের সেবা ওই মুহূর্তে দরকার হয়। তাহলে যদি কোঅর্ডিনেশনটা ভালো থাকে, তখন কিন্তু তাকে সাথে সাথে লিগ্যালিটি থেকে যদি মনে করা হয় না পুলিশের দরকার, পুলিশ থেকে মনে করা হয় হেলথের দরকার, হেলথ থেকে মনে করা হয় DWT তে দরকার, হ্যাঁ, এটা কিন্তু খুব দ্রুত পাঠানো যাবে। আর একটা জিনিস আপনারা জানেন যে যখন একটা নারী সহিংসতার শিকার হয়, আমাদের BBS এর রিপোর্ট অনুযায়ী 73% নারীরা কিন্তু ইন্টিমেট পার্টনার, মানে ম্যারিড নারীরা কিন্তু তার লাইফে ভায়োলেন্সের শিকার। তার মানে কি, দেখেন, একটা নারী সে ভায়োলেন্সের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু তাকে ওই বাড়িতেই থাকতে হচ্ছে, তার কিন্তু যাওয়ার খুব একটা জায়গা নেই। যে একটু আগে আপনাকে যে কোশ্চেনটা করেছেন আমাদের একজন সম্মানিত দর্শক শ্রোতা, যে উনি কোথায় যাবেন আসলে, তো আমার মনে হয় যে আমাদের সরকারি পক্ষ থেকে আসলে শেল্টার হোমের পরিমাণ অনেক বেশি বাড়াতে হবে, এবং এটা আসলে জেলা পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা জেলাতে এই শেল্টার হোমগুলো থাকা দরকার। আর একটা জিনিস আমরা খুবই খেয়াল করছি, যখন একটা নারী নির্যাতনের শিকার হয়, তখন কিন্তু ওই নারীকেই আসলে সাধারণত দোষারোপ করা হয় যে তোমারই সমস্যা, তোমার কারণেই তুমি অ্যাডজাস্ট করে থাকো, তুমি এইভাবে চলো। তখন যে তার একটা মানসিক অবস্থা, এই মানসিক অবস্থার ক্ষেত্রে কিন্তু অনেক খারাপ হয়ে যায়। এবং এটার জন্য আসলে আমাদের মনোসামাজিক যে সেবাটা, হ্যাঁ, এই সেবা কিন্তু বাড়াতে হবে। এবং এই মনোসামাজিক সেবাটা যেটা আমরা বলছি, এটা কিন্তু আপনি জানেন আমাদের দেশে সরকারের যে স্ট্রাকচার, হ্যাঁ, বিশেষ করে হেলথের স্ট্রাকচার, এটা কিন্তু অনেক ভালো। আমাদের একদম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের এই সরকারি স্বাস্থ্য সেবা কিন্তু কর্মী রয়েছে। তাহলে আমরা যদি সমস্ত কর্মীদেরকে ট্রেন করি, তাদেরকে যদি আমরা এই মনোসামাজিক সেবাটা কিভাবে দেওয়া যায়, একটা নারী যখন নির্যাতনের শিকার হয়, তখন যদি তাকে স্বস্তিদায়ক কিছু কথাও ইভেন বলা যায়, সে কিন্তু অনেকটা সাহস পায়। কারণ সে তো আসলে তার কোথাও যাওয়ার জায়গা নেই, সে কোথাও যেতে পারে না, সে কোনো কথা বলতে পারে না। তাহলে এই মনোসামাজিক সেবাটা সরকারি পক্ষ থেকে আমি মনে করি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা জনমানুষের সাথে কাজ করে তাদেরকে আসলে দেওয়া দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে স্টুডিও ঘড়িতে সময়টা 4:20, ইটস টাইম টু ওভার নাও। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ এই দীর্ঘ সময় ধরে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের সাথেও ঢাকা থেকে যুক্ত ছিলেন খালেদা খানম, টিম লিডার আস্থা প্রকল্প আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন জনাব শরীফুল ইসলাম, জেলা লিগেল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, বগুড়া। উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া। মোহাম্মদ রোজিনা আক্তার, সাব ইন্সপেক্টর ও ইনচার্জ নারী ও শিশু হেল্প ডেস্ক, বগুড়া সদর থানা, বগুড়া। মাসুদা ইসলাম, জেলা প্রতিনিধি, UNFPA, বগুড়া। উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান পিন্টু, প্রকল্প সমন্বয়কারী, আস্থা প্রকল্প গণ উন্নয়ন কেন্দ্র, বগুড়া। সুপ্রিয় শ্রোতা, স্ট্রেংথেনিং অ্যাক্সেস টু মাল্টিসেক্টরাল পাবলিক সার্ভিসেস ফর GBV সার্ভাইভার্স ইন বাংলাদেশ এই প্রকল্পের আওতায় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে
ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে রেডিও মুক্তি FM 99.2 বগুড়ার পরিবেশনায় এতক্ষণ আপনার সাথে অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী। আজ আলোচনা থেকে আমার মনে হয় যে মানুষ বা যে নারীরা যা জানলো এটা যদি কন্টিনিউ করা যায় সো ভেরি গুড, আর যদি কন্টিনিউ না করা যায় আজকের এই আলোচনাটা থেকে আপনারা যে যেখান থেকে যেভাবে শুনেছেন যা জানলেন, বিশেষ করে আপু রোজিনা আপু বলছিলেন 999 টোল ফ্রি নাম্বার, আমাদের স্যার বলছিলেন 16430 এই নাম্বারে ফোন, এটা কি টোল ফ্রি? টোল ফ্রি 16430 এই নাম্বারে যদি আপনি মানে ফোন করেন, জি তো এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো আপনারা নোট ডাউন করে রাখেন, যে যেখান থেকে যে পরিবার থেকে যে মানে জায়গা থেকে আপনারা নারীরা যারা সহিংসতার শিকার হচ্ছেন তারা আশা করি অনেক বড় একটা সুবিধা পাবেন, এবং আপনারা আসলে অনেক নারী জানে না যে তাদের জন্য এত 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 ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা, কথা হবে আবারও হয়তো অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, আর মাস্ক পরা আর স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাসটা গড়ে উঠুক আপনার পরিবার থেকেই। শুভ বিদায়।